Assalamu alaikum everyone. Welcome to the first lecture, official lecture 1 of History of English Literature 2, GED 2231 or 247. Today we will have the revision of the new classical period. আমি আশা করি আপনাদের বেশিরভাগই এই পিরিয়ডটা পড়ে এসেছেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 1-এ। আমরা এটার একটা রিভিশন করব। রিভিশনটা জরুরি কেন? কারণ আমরা যে ব্রড কোয়েশ্চেনটা কভার করছি মিডে রোমান্টিক লিটারেচারের সাথে, উইদাউট দ্য স্টাডি অফ নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কম্প্যারিজন কন্ট্রাস্ট ছাড়া আমাদের রোমান্টিক পিরিয়ড স্টাডিটা কমপ্লিট হবে না। আমরা যে স্লাইডের উপর বেস করে আজকে আমরা ক্লাসটা কন্ডাক্ট করব সেটা অলরেডি অ্যাভেলেবল বোথ ইন মেসেঞ্জার অ্যান্ড অলসো ইন গুগল ক্লাসরুম। আশা করি আপনারা পেয়ে গেছেন। আর আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি। দ্য নিউ ক্লাসিক্যাল, সামনে দেখছেন লিখা সামারি অফ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড অর দ্য 18th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার। আজকে আমাদের লেকচার রিভিশন, কারণ উই উইল বি রিভাইজিং দ্য 18th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার। আজকে লেকচারে আমাদের স্লাইড আছে টোটাল 7টা। আমরা একটা ওভারঅল পিকচার পাওয়ার চেষ্টা করব অফ 18th সেঞ্চুরি পিরিয়ড। দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা শুরু করছি দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আমরা সব ডিটেইলে যেতে পারবো না, আমাদের হাতে অতটা সময় নেই। আমরা বেসিক কি পয়েন্ট যেটা আমাদের মনে রাখা জরুরি, আমরা যদি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের হিস্ট্রিটা যদি মাথায় রাখতে চাই, কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি। সেই জরুরি বিষয়গুলো আমরা কভার করতে থাকি। দ্য ফার্স্ট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। যদি কোনো কারণে স্ক্রিন চলে যায় আমাকে সাথে সাথে বলবেন। যদি আপনাদের কোনো ক্লাসমেট যদি ঢুকতে না পারে, গুগল লিংক, ক্লাসরুমের লিংক দিয়ে, মিট লিংক দিয়ে যদি ঢুকতে না পারে, তাহলে আমাকে সাথে সাথে জানাবেন, অথবা তাদেরকে বলবেন কোড আছে 10 ডিজিটের একটা কোড আছে, WCQQURJ আর KHE, এটা দিয়ে সবাইকে ঢুকতে বলবেন, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। আর যদি কোনো কারণে, আবারও বলছি, যদি কোনো কারণে স্ক্রিন চলে যায় আমাকে সাথে সাথে বলবেন, কারণ স্ক্রিন ছাড়া হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে। সবাই আস্তে আস্তে আসুক, আমি ধীরে ধীরে যেতে থাকি। আমাদের যে প্রথম স্লাইডের টাইটেল দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি, যেটা আমাদের রোমান্টিক লিটারেচার পড়ার সময় কাজে লাগবে। The first point, the period is included between the English Revolution in 1688 and the beginning of the French Revolution of 1789. আমরা যদি এক্সাক্ট টাইম বলতে চাই তাহলে হয়তো মিলবে না সব সময়, কারণ এক্সাক্ট টাইম এক এক ক্রিটিক এক এক সময় বলে থাকেন। আমরা মোটামুটি টাইম স্প্যানটা ধরবো 1688, 1688 এর যে ইংলিশ রেভলিউশন, তারপর থেকে ফ্রেঞ্চ রেভলিউশন অফ 1789 এর আগ পর্যন্ত বলছি দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, অথবা 18th সেঞ্চুরি, অথবা অগাস্টান পিরিয়ড। বিভিন্ন নামে আপনারা এটা শুনবেন। মূলত এটাকে আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বলছি। তবে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বলেও এর মধ্যে কিছু ভেতরে ভাগ আছে, যেটা আমরা একটু পরে দেখতে পাবো। হিস্টোরিক্যালি, ঐতিহাসিক দিক থেকে, দ্য পিরিয়ড begins by
দ্য অ্যাডপশন অফ দ্য বিল অফ রাইটস ইন 1689। প্রথম যে পয়েন্টটা আমাদের মাথায় রাখা জরুরি, পিরিয়ডটা শুরু হচ্ছে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড শুরু হচ্ছে অফিসিয়ালি 1689। কেন 1689? এই সালটাই কেন আমরা স্পেশালি বলছি? কেন আমরা বলছি 1689? 1689 কারণ এই সালে একটা বিল পাশ হয়, দ্য বিল অফ রাইটস। কেন এই বিল অফ রাইটসটা গুরুত্বপূর্ণ? কারণ এই সময় সংসদীয় গণতন্ত্র, ইংল্যান্ডে গভর্নমেন্ট, প্র্যাকটিস অফ গভর্নমেন্টটা সেই সময় চালু হচ্ছে। এর আগে পর্যন্ত সব ক্ষমতা ছিল রাজার হাতে, রানীদের হাতে। এন্টায়ার পাওয়ার ওয়াজ অ্যাকুমুলেটেড ইন দ্য ফিস্ট অফ কিংস অ্যান্ড কুইন্স। সেই কিংডম বেসড রাজত্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন পলিটিক্যাল পার্টিগুলো তারা দেশ চালাবে। ইংলিশ তারা, দে আর ওয়েটিং টু অ্যাচিভ ফ্রিডম, পাবলিক ফ্রিডম। মানুষ মুক্তি চায়, মানুষ মুক্তি চায়, দে আর লঙ্গিং ফর ফ্রিডম। এখন মুক্তির জন্য গণতন্ত্র আবশ্যক, এটা তখনকার মানুষের কথা। রাজা রানীর অধীনে যতদিন পর্যন্ত তারা থাকবে ততদিন পর্যন্ত তারা প্রজা। একজন প্রজা কখনো স্বাধীন হতে পারে না। সেই ক্ষেত্রে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তার দাবি হচ্ছে গভর্নমেন্ট সিস্টেম চালু হবে। এই সময়ে দ্য ফাইনাল, থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, সেটাই হচ্ছে বিল অফ রাইটস, যেটা 1689 সালে পাশ হয়। দ্য বিল অফ রাইটস ইন 1689। This famous bill, this famous bill was the third and final step in the establishment of constitutional government. Constitutional government, সাংবিধানিক সরকার সৃষ্টিতে এটাই ছিল চূড়ান্ত বিল। দ্য ফার্স্ট স্টেপ, এর আগে আরো দুটো ছিল, এটা হচ্ছে 3 নম্বর ফাইনাল বিল। এর আগে ছিল দ্য গ্রেট চার্টার, 1215 সালের গ্রেট চার্টার। দেন দ্য সেকেন্ড, দ্য পিটিশন অফ রাইট ইন 1628। এই দুটো হচ্ছে ফার্স্ট স্টেপ। থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে বিল অফ রাইটস। এই সময় ক্ষমতা পলিটিক্যাল পার্টিদের হাতে চলে আসছে। Sir, what is Great Charter, sir? দ্য গ্রেট চার্টার, এটা হচ্ছে ফার্স্ট বিল অফ রাইটস আমরা বলতে পারি। এই সময় প্রথম সাধারণ মানুষজন তারা দাবি করতে লাগলো যে আমরা আর রাজা রানীর অধীনে বাস করতে রাজি নই, রাজা রানীর যুগ এখন আর নেই, মানুষের হাতে ক্ষমতা চলে আসুক। সেই গ্রেট চার্টার, সেটারই একটা সেকেন্ড এডিশন হচ্ছে পিটিশন অফ রাইট 1628। এই সময় মানুষ বলছে যে এখন আর রাজা রানীর যুগ নাই, ক্ষমতা সাধারণ মানুষের হাতে চলে আসুক। সাধারণ মানুষ বলতে যারা হচ্ছে রাজনৈতিক দলগুলো, পলিটিক্যাল পার্টিস। বিল অফ রাইটস এই সময় এসে মোটামুটি এটা ফাইনালাইজড হয়ে গেল। তখন থেকে মানুষজন মোটামুটি নিশ্চিত মানে হয়ে গেল যে এখন থেকে রাজা রানীদের হাতে আর আগের মতো ক্ষমতা থাকবে না, পলিটিক্যাল পার্টিদের হাতে এখন বেশ কিছু ক্ষমতা চলে যাবে। যদিও রাজা রানীদের হাতে কিছু ক্ষমতা থেকে যাবে, এখন যেমন কুইন ভিক্টোরিয়া, তার হাতে তেমন কোনো ক্ষমতা, উনি জাস্ট একটা শোপিস, ওনার হাতে কিন্তু এখন প্র্যাকটিক্যাল কোনো পাওয়ার নাই। এই যে প্র্যাকটিসটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এই প্র্যাকটিসটা এই টাইমে, এই 1689 থেকেই সবচেয়ে বেশি এভিডেন্ট। আমরা এই স্লাইডের লাস্ট পয়েন্টটা দেখি। The modern form of cabinet government was established in the reign of George the First.
প্রথম এই অফিসিয়াল ক্যাবিনেট গভর্নমেন্ট গঠন হয়। আমরা এখন পৃথিবীতে বেশিরভাগ দেশে গণতন্ত্র, ডেমোক্রেসি, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যাই বলি না কেন, বেশিরভাগ দেশগুলোতে যেই টাইপের গভর্নমেন্ট আমরা খেয়াল করছি, লক্ষ্য করছি, ইংল্যান্ডে প্রথম সেই গভর্নমেন্ট ক্ষমতায় আসে কিং জর্জ দ্য ফার্স্ট তার সময়। এই হচ্ছে আমাদের হিস্ট্রি, একই সাথে পলিটিক্যাল কিছু ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি। সো এই স্লাইডে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কোনটা? এই স্লাইডে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে দ্য ইনসেপশন অফ নিওক্লাসিক্যাল পিরিয়ড। নিওক্লাসিক্যাল পিরিয়ড শুরু হচ্ছে কখন? ইট ইজ অ্যাকচুয়ালি বিগিনিং উইথ দ্য অ্যাডপশন অফ দ্য বিল অফ রাইটস। বিল অফ রাইটস, বিল অফ রাইটস পাস হচ্ছে, বিল মানে কি? আইন। রাইটস মানে কি? অধিকার। অধিকারের আইন 1689-তে পাস হয়। এই যে 1689-এ বিল অফ রাইটস পাস হচ্ছে, এখান থেকেই নিওক্লাসিক্যাল পিরিয়ডের অফিসিয়াল যাত্রা শুরু বলা হয়। যদিও এটার মধ্যে মতবিরোধ আছে, তবে বেশিরভাগ সমালোচক, শিল্প সমালোচক, তারা এই ইয়ারটাকে গ্রহণ করছেন 1689। যদিও ইট ইজ এখনো প্রায় 11 বছর বাকি। 18th সেঞ্চুরি বলতে আমরা কি বুঝি? 18th সেঞ্চুরি বলতে আমরা বুঝি 1700 সাল থেকে 1799 সাল পর্যন্ত, এই পিরিয়ডটাকে বলা হয় 18th সেঞ্চুরি। কিন্তু আমাদের 18th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার যখন বলবো, তখন আমরা আরেকটু আরো 11 বছর আগে থেকে ধরবো, 1689 থেকেই ধরবো, 1689 থেকে ধরবো। আর ওইদিকে আমাদের পরবর্তীতে ওইদিকে আমাদের আরেকটু বেড়ে যাবে, 1792, 1792 ওইদিকে। এটা আমরা যখন রোমান্টিক পিরিয়ড পড়বো তখন আমরা ইয়ারটা জানতে পারবো। আপাতত এই স্লাইডে আমরা কি ইনফরমেশনটা মাথায় রাখবো? নিওক্লাসিক্যাল পিরিয়ড শুরু হচ্ছে 1689 সালে। 1689 সালে কি হয়েছিল? বিল অফ রাইটস পাস হয়েছিল। আমরা কতজন আছি এখন? আমরা আছি 13 জন। আমি আরেকবার ইনভিটেশনটা দিচ্ছি, আপনাদের ক্লাসমেটদের, ফ্রেন্ডদের বলেন জয়েন করতে। আমরা সেকেন্ড স্লাইডে চলে যাই। সেকেন্ড স্লাইড ডেডিকেটেড টু পলিটিক্স। আমরা ওই সময়কার রাজনীতি সম্পর্কে একটু আলোচনা করি। ফার্স্ট পয়েন্ট, England was strengthened by the victories of Marlborough on the continent in the War of the Spanish Succession. এই ফার্স্ট পয়েন্টের মূল বক্তব্য হচ্ছে এই যে বোল্ড করা, হাইলাইট করা, দ্য ফরেন প্রেস্টিজ অফ ইংল্যান্ড ওয়াজ স্ট্রেংথেনড। পুরো বিশ্বে, সমগ্র বিশ্বে ইংল্যান্ডের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তখন সবচেয়ে বেশি। পুরো পৃথিবীতে ইংল্যান্ডের রাজনৈতিক প্রভাব সবচেয়ে বেশি প্রবল। ইউরোপ বলেন, এশিয়া বলেন, আফ্রিকা বলেন, তখন ইংল্যান্ডের প্রভাব হচ্ছে সবচেয়ে বেশি প্রবল। দ্য ফরেন প্রেস্টিজ অফ ইংল্যান্ড ওয়াজ স্ট্রেংথেনড। কেন? আমরা এখানে দুটো এক্সাম্পল পাচ্ছি, দ্য ভিক্টরি অফ মার্লবোরো অন দ্য কন্টিনেন্ট অ্যান্ড দ্য ওয়ার অফ স্প্যানিশ সাকসেশন। এই দুটো বিজয়ের ফলে ইংল্যান্ডের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তখন সবচেয়ে বেশি ইন্টেন্স ইন ইউরোপ, Asia and Africa. Then the bounds of empire was enormously increased. British Empire তখন প্রায় পুরো পৃথিবী জুড়ে, তখন বলা হতো যে sun never sets in British Empire. ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডুবতো না, কারণ পুরো পৃথিবী জুড়েই ছিল ব্রিটিশ এম্পায়ার।
কারা কারা এর পেছনে অবদান রাখলো? আমরা অলরেডি একজনকে চিনি, ক্লাইভ, রবার্ট ক্লাইভ, যিনি আমাদের এই এলাকা দখল করেছিলেন। ক্লাইভ ইন ইন্ডিয়া, by Cook in Australia and the island of Pacific, and by English victories over the French in Canada and the Mississippi Valley. During the 7 years or French and Indian wars, এই যে এইসব বিজয়ের ফলে তখন ব্রিটিশ এম্পায়ার হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রতাপশালী সাম্রাজ্য, ব্রিটিশ এম্পায়ার। পুরো পৃথিবীতে ব্রিটিশদের তখন রাজত্ব। The British Empire is the strongest empire in that period. এবার আমরা ইংল্যান্ডের পলিটিক্সে আসি। পলিটিক্যালি, রাজনৈতিক দিক থেকে, the country was divided into Whigs and Tories. তখন ইংল্যান্ডে দুইটা পলিটিক্যাল পার্টি ছিল। একটা পার্টির নাম হচ্ছে উইগ, WHIGS, উইগস। আরেকটা পার্টির নাম হচ্ছে টরিজ, TORIES, টরিজ। উইগস পার্টি, টরিজ পার্টি, উইগস, টরিজ। শুধু কি তারা নামেই আলাদা নাকি আদর্শেও আলাদা? তারা আদর্শেও আলাদা। The former seeking greater liberty for the people. ফর্মার বলতে প্রথমটা। উইগরা কিভাবে টরিদের থেকে আলাদা? উইগ পার্টি তারা বিশ্বাস করত দে ওয়ার সিকিং গ্রেটার লিবার্টি ফর দ্য পিপল। উইগরা বিশ্বাস করত যে সাধারণ মানুষের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকা জরুরি। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রতিটা মানুষের হাতেই স্বাধীনতা থাকাটা জরুরি। যতদিন পর্যন্ত দেশের নাগরিক রাজা রানীর অধীনে কাজ করে যাবে ততদিন পর্যন্ত তারা স্বাধীন না। উইগরা দে ওয়ার সিকিং লিবার্টি ফর দ্য কমন পিপল, সাধারণ মানুষ যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে। এরা এই উইগরা কিন্তু রাজা রানী তাদের ক্ষমতা যত কম রাখা যায়, তারা তো চাইছে কিংডম, দ্য কাস্টম অফ কিংডম, এটা যেন বিলুপ্ত হয়ে যায়। উইগদের কথা হচ্ছে রাজা রানীর যুগ এখন আর নাই, ক্ষমতা থাকা উচিত সাধারণ মানুষের হাতে। কিন্তু আমরা জানি সাধারণ মানুষের হাতে ক্ষমতা কখনোই আসে না, ক্ষমতা আসে হচ্ছে কতিপয় রাজনৈতিক গোষ্ঠীর হাতে। উইগরা দে ওয়ার এগেইনস্ট মনার্কি, তারা মনার্কির বিপক্ষে। দে ওয়ার সিকিং গ্রেটার লিবার্টি ফর দ্য পিপল। বাকি রইল টরিজ। টরিজরা, ওদের বিশেষত্ব কি? The latter মানে হচ্ছে Tories. Tories upholding the king against the popular government. Tories-রা হচ্ছে এরা রাজা রানীর সমর্থক। এরা চাচ্ছে না সাধারণ মানুষের হাতে রাজনৈতিক ক্ষমতা আসুক। তাদের কথা হচ্ছে কমন পিপল, অর্ডিনারি পিপল, দে ডোন্ট হ্যাভ এনাফ ট্যালেন্ট টু এনগেজ ইন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। সাধারণ মানুষের পক্ষে রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব না, তাদের সেই যোগ্যতা হয়তো নেই। টরিস তারা বলছে যে দে ওয়ান্ট টু সাস্টেইন মনার্কি, তারা চায় মনার্কি, রাজা রানীর শাসন টিকে থাকুক। তাহলে উইগ তারা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে, আর টরিস তারা হচ্ছে দ্য কিং এন্ড কুইন্স, রাজা রানীদের পক্ষে। একটা গ্রুপ চাচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট তৈরি হোক, গণতন্ত্র আসুক, রাজনৈতিক গোষ্ঠীর হাতে রাজনীতির ভার আসুক। আর টরিরা চাচ্ছে সেই আগের যে নিয়ম মনার্কি, রাজা রানীর হাতে ক্ষমতা থাকুক। এই দুই পার্টির মধ্যে সব সময় লেগে থাকতো। উইগস, টরিজ, দে ওয়ার অপোজিট টু ইচ আদার। এরা সব সময় এই একটা গ্রুপ আরেকটা গ্রুপের পেছনে সব সময় লেগে থাকতো। দ্য কন্টিনিউড স্ট্রাইফ, দ্বন্দ্ব, সংঘাত, এই উইগস আর টরিজ দুই পার্টির মধ্যে সবসময় রাজনৈতিক সংঘাত লেগে থাকতো। দ্য কন্টিনিউড স্ট্রাইফ বিটুইন দিস টু পলিটিক্যাল পার্টিস, এই যে দুইটা পলিটিক্যাল পার্টি উইগস এন্ড টরিজ, এদের মধ্যে সবসময় সংঘাত লেগে থাকতো।
সেই রাজনৈতিক সংঘাত এমনই সংঘাত, ইট হ্যাড এ ডিরেক্ট অ্যান্ড জেনারেলি হার্মফুল ইনফ্লুয়েন্স অন লিটারেচার। শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ রইল না। উইক টরিজ তাদের সংঘাত শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ রইল না, তাদের সংঘাত এটা সরাসরি এবং ক্ষতিকর প্রভাব ফেলল সাহিত্যের উপর। এই যে উইক স্টোরিজ তাদের মধ্যে সংঘাত, এই সংঘাতের রেশ চলে আসলো সাহিত্যে, এবং সেটা সরাসরি সরাসরি প্রভাব, এবং এটা ক্ষতি করে গেল। এই যে পলিটিক্যাল ইন্টারভেনশন ইন লিটারেচার, এর ফলে সাহিত্যের ক্ষতি হয়ে গেল। কেমন ক্ষতি হলো এরপরেই লেখা আছে, as many of the great writers, অনেক বড় বড় লেখক, they were used by the Whigs or Tory party। বড় বড় লেখক যারা ছিল তারা হয় হুইগ পার্টির আন্ডারে কাজ করত অথবা টরিজ পার্টির আন্ডারে কাজ করত। তখনকার সময়ে যদি কোনো রাইটার এস্টাবলিশ হতে চাইতো, এস্টাবলিশড হওয়ার জন্য তাদেরকে যে কোনো একটা পলিটিক্যাল পার্টিতে নাম লেখাতে হতো, নইলে তারা বই বের করতে পারতো না। কোনো পলিটিক্যাল পার্টির ছত্রছায়া না থাকলে তাদের পক্ষে বুক, নভেল, পোয়েট্রি এসব পাবলিশ করা খুবই দুঃসাধ্য ছিল, প্রায় অসম্ভব ছিল। এই সুযোগে সাহিত্যিকদেরকে অপব্যবহার করলো রাজনৈতিক দলগুলো। উইক পার্টি তাদের পার্টির অথরদের দিয়ে, সাহিত্যিকদের দিয়ে, রাইটারদের দিয়ে টরিদের বিরুদ্ধে সাহিত্য রচনা করলো। একইভাবে যারা টরি পার্টি তারা তাদের সাহিত্যিকদেরকে উইক পার্টির বিরুদ্ধে লেলিয়ে দিল। They were abused. Many great writers, they were used by the Whig or Tory party. কেন? To advance its own interest. পলিটিক্যাল ইন্টারেস্টে এইসব সাহিত্যিকদেরকে ব্যবহার করতে লাগলো, এবং স্যাটিরাইজ ইটস এনিমিজ, শত্রুকে ব্যঙ্গ করার জন্য, তীব্রভাবে আক্রমণ করার জন্য, তীব্রভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করা লাগলো। কাদেরকে ব্যবহার করছে? বড় বড় সাহিত্যিকদেরকে তারা ব্যবহার করছে। এই যে রাজনীতি সাহিত্যের মধ্যে ঢুকে পড়ছে, এটা সাহিত্যের জন্য খুবই ক্ষতিকর, সাহিত্যের জন্য এটা ধ্বংসাত্মক। যখনই লিটারেচারের সাথে পলিটিক্স ঢুকে পড়ছে, মিক্স হয়ে যাচ্ছে, তখনই এটা দ্য ডিস্ট্রাকশন অফ লিটারেচার। এটা কখনোই ঠিক নয়। এই হচ্ছে আমাদের এই স্লাইডের বিষয়বস্তু। এখানে তাহলে আমাদের মূল আইডিয়াটা কি? এই স্লাইডে আমাদের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে ইংল্যান্ড হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল পলিটিক্যাল ফোর্স। England is the most powerful political force in the whole world, and its empire is the greatest empire of that time. In England, in that time, there were two political parties. ইংল্যান্ডে তখন আমরা দুইটা পলিটিক্যাল পার্টি পাচ্ছি, উইগ পার্টি অ্যান্ড টরিজ পার্টি। এই দুইটা পার্টিরই তাদের পোষা সাহিত্যিক ছিল। এই সাহিত্যিকরা সবসময় বিপক্ষ রাজনৈতিক দলের উদ্দেশ্যে তারা ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক সাহিত্য তারা রচনায় নিয়োজিত থাকত। সাহিত্য সরাসরি প্রভাবিত হলো রাজনীতি দ্বারা। Politics directly influenced literature and it caused a great harm. সাহিত্যের মাধ্যমে উইক পার্টির রাইটাররা টরিজ পার্টির ব্যঙ্গ করত, স্যাটায়ার করত। তারা এই ক্ষুদ্র পলিটিক্যাল পারপাসে তারা সাহিত্যকে ব্যবহার করত। এর ফলে দেখা গেল যে স্পেশালি ইন দ্য ফার্স্ট হাফ অফ 18th century তেমন গুরুত্বপূর্ণ সাহিত্যিক কাজ আমরা খুঁজে পাই না। বেশিরভাগ সাহিত্যিক কর্ম এগুলো পলিটিক্স দ্বারা ইনফ্লুয়েন্স ছিল, রাজনীতি দ্বারা প্রভাবিত ছিল। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে যখনই পলিটিক্স ইজ মিক্সিং আপ উইথ লিটারেচার, দেন ইট ইজ কজিং আ গ্রেট হার্ম, অনেক ক্ষতি করে দিয়ে যাচ্ছে।
আমরা নেক্সট স্লাইডে আসি। দ্য সোশ্যাল কন্ডিশন। দ্য সোশ্যাল কন্ডিশন। দ্য সোশ্যাল কন্ডিশন। সোশ্যাল কন্ডিশন এই স্লাইডের আন্ডারে আমাদের পয়েন্ট আছে 4টা। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন প্রতিটা পয়েন্টে বোল্ড করা কিছু অপশন আছে। দ্য এজ বলতে আমরা নিওক্লাসিক্যাল পিরিয়ডকে বুঝছি। দ্য এজ ইজ রিমার্কেবল ফর দ্য র্যাপিড সোশ্যাল ডেভেলপমেন্ট। এই নিওক্লাসিক্যাল পিরিয়ডে আমরা খুব দ্রুত কিছু সামাজিক পরিবর্তন দেখতে চাই। খুব দ্রুত আমরা কিছু সামাজিক উন্নতি দেখতে পাই। which soon expressed itself in literature. এখন সামাজিক উন্নতি এটা এক একজনের কাছে কারো কাছে এটা উন্নতি, কারো কারো কাছে এটা অবনতি। এটা একটু পরে আমরা দেখতে পাচ্ছি। The age is remarkable for the rapid social development which soon expressed itself in literature. সাহিত্য আমরা দেখতে পাই। এখন র্যাপিড সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? র্যাপিড সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি ক্লাবস অ্যান্ড কফি হাউসেস মাল্টিপ্লাইড। আগের থেকে অনেক বেশি ক্লাবস, আগের থেকে অনেক বেশি কফি হাউসেস, and the social life of these clubs resulted in better manners. মানুষ মানুষ প্রচুর পরিমাণে ক্লাবে যাতায়াত শুরু করলো এবং তাদের মধ্যে যে ক্লাব কালচার সেটা অনেক বেশি ডেভেলপড হলো। এই সময়ে একটা পজিটিভ সোশ্যাল ফেনোমেনা হচ্ছে in a general feeling of toleration. আগের যুগের চাইতে এই সময়ে মানুষের সহনশীলতা বৃদ্ধি পেল। এখন মানুষের মধ্যে টলারেন্স, সহনশীলতা, এর আগে যেমন মানুষের মধ্যে সহনশীলতা কম ছিল। বিপক্ষ দল যখনই কেউ বিরুদ্ধে কথা বলতো তখন একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হতো। এখন দেখা যাচ্ছে এই পিরিয়ডে মানুষের সহ্য শক্তি আগের থেকে বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে সহনশীলতা বৃদ্ধি পেয়েছে। A general feeling of toleration আমরা দেখতে পাই, and especially in a kind of superficial elegance. বোল্ড করা আছে, অবশ্যই মাথায় রাখবেন এটা শুধুমাত্র সোশ্যাল কালচার, সোসাইটি কালচারের ক্ষেত্রে নয়, এটা কিন্তু লিটারেচারের ক্ষেত্রেও সত্য। both in society and in culture we find superficial elegance. মানুষের মধ্যে একটা কৃত্রিম এলিগেন্স, গ্রেস বোঝাতে পারেন, যে মানুষের মধ্যে একটা কৃত্রিমতা চলে আসলো, সুপারফিশিয়াল এলিগেন্স। শুধু সমাজে নয়, শুধু সংস্কৃতিতে নয়, সাহিত্যেও চলে আসলো একটা সুপারফিশিয়ালিটি, কৃত্রিমতা, which shows itself in most of the prose and poetry of the period. এবং এই যে সুপারফিশিয়ালিটি, কৃত্রিমতা, এটা মানুষের আচার ব্যবহারে তো ছিলই, এটা পরবর্তীতে কবিতায় এবং গদ্যেও আমরা পাই। In prose and poetry we also find a superficial elegance. মানে it's not natural, it is superficial. আমরা নেক্সট পয়েন্টে যাই। On the other hand, the moral standard of the nation was very low. এই নিওক্লাসিক্যাল পিরিয়ডে মানুষের মধ্যে যে নৈতিকতার অবক্ষয় আমরা দেখতে পাই। বিশেষ করে আমরা যদি তুলনা করি আগের যুগের থেকে নিওক্লাসিক্যাল পিরিয়ড, সাধারণ মানুষের মধ্যে যে নৈতিকতা তার অবক্ষয় আমরা দেখতে পাই। দ্য মোরাল স্ট্যান্ডার্ড অফ দ্য নেশন ওয়াজ ভেরি লো। সাধারণ মানুষের মধ্যে যে নৈতিকতার যে মাপকাঠি সেটা নিচে নেমে যাচ্ছে। Bands of rowdies infested the city streets after nightfall. রাত নামতে না নামতেই তখন দেখা যেত ডাকাতের দল, ছিনতাইকারী, রাহাজানি,
Bribery and corruption were the rule in politics. রাজনীতিতে ঘুষ এবং দুর্নীতি ছিল একমাত্র নিয়ম। রাজনীতি বলতেই ঘুষ এবং দুর্নীতি। Drunkenness was frightfully prevalent among all classes. আপার ক্লাস, লোয়ার ক্লাস, সব জায়গায় আমরা মানুষের মধ্যে ড্রাঙ্কেননেস, মাতলামি খেয়াল করছি। মানে ড্রিঙ্কিং ওয়াজ অ্যাডিকশন। পিপল, মোস্ট অফ দ্য পিপল দে ওয়ার অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং। তার মানে এই সেকেন্ড পয়েন্টটা আমি যদি হাইলাইট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নৈতিকতার অবক্ষয়, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় আমরা দেখতে পাই। মূল্যবোধের মাপকাঠি নিচে নেমে যাচ্ছে, রাজনীতিতে ঘুষ এবং দুর্নীতি জায়গা করে নিচ্ছে, এবং মানুষ তারা দেখা যেত যে সন্ধ্যা নামার পরপরই রাস্তাঘাট ড্রাঙ্কেন পিপলে ভর্তি হয়ে যেত। Swift's degraded race of yahoos is a reflection of the degradation to be seen in multitudes of London saloons. আপনারা 18th century literature 1 এই কোর্সটা যদি আপনাদের করা হয়ে থাকে তাহলে আপনারা পড়েছেন আশা করি, জনাথন সুইফটস গ্যালিভার্স ট্রাভেলস। সেখানে তার যে ফোর্থ চ্যাপ্টারে আপনারা ইয়াহুদের সাথে পরিচিত হয়েছিলেন আশা করি। সেখানে ইয়াহুদের যেরকম অসভ্য জাতি হিসেবে পোর্ট্রে করা হয়েছিল, উপস্থাপন করা হয়েছিল, সেই ইয়াহুদের সত্যি সত্যি আমরা দেখতে পাই। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের পথে ঘাটে ইয়াহুরা ঘোরাফেরা করত। তারা হয়তো দেখতে মানুষের মতো কিন্তু ভেতরে ভেতরে তারা বর্বর। সুইফট এই ইমোরাল পিপল তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েই ইয়াহুসদের পোর্ট্রে করেছেন তার গালিভার্স ট্রাভেলস এই টেক্সটে। সুইফট's degraded race of yahoos is a reflection of the degradation to be seen in multitudes of London saloon. লন্ডনের যে সেলুন, রাস্তায় কিছু দূর পরপর একটা করে সেলুন, এখানে মানুষ তারা যেমন আচরণ করত, তাদেরকে দেখে মাঝে মাঝে সন্দেহ হতো যে আসলে কি মানুষ উন্নত হচ্ছে নাকি তারা অবনতির শিকার হচ্ছে। তাদের মূল্যবোধ কোথায়? দুর্নীতি, ঘুষ এবং মানুষের যে আচার আচরণ, সেখানে সভ্যতার লেশমাত্র আমরা খুঁজে পাই না। This low standard of morals emphasizes the importance of the great Methodist revival under Whitefield and Wesley. এই যে মানুষের মধ্যে মূল্যবোধের চরম অবক্ষয়, মানুষের চিন্তা চেতনার মধ্যে যে অবক্ষয়, এর ফলে কি হলো? একটা আন্দোলন, একটা পুনর্জাগরণ আমরা দেখতে পাই। হোয়াইটফিল্ড এবং উইজলি তারা দুইজন, দে conducted the Great Methodist Revival, which began in the second quarter of 18th century. যেটা সেকেন্ড কোয়ার্টার 18th century পরের কোয়ার্টারে, দ্বিতীয় কোয়ার্টারে আমরা দেখতে পাই। কোয়ার্টার বলতে আমরা 25 ইয়ার্স বুঝি। ফার্স্ট কোয়ার্টার মানে হচ্ছে 1700 to 1725, 1700 থেকে 1725 হচ্ছে ফার্স্ট কোয়ার্টার। সেকেন্ড কোয়ার্টার কি? 1726 থেকে 1750, এই সময়টাতে আমরা দেখতে পাই দ্য গ্রেট মেথডিস্ট রিভাইভাল। যখন সাহিত্যিকরা দেখছে যে সাধারণ মানুষের মধ্যে মূল্যবোধের চরম অবক্ষয়, তখন তারা বাধ্য হয়েই এরকম আন্দোলনকে তারা সমর্থন দিতে লাগলেন। তাহলে সোসাইটি কন্ডিশন আমরা ওভারঅল কি বলতে পারি? সোশ্যাল কন্ডিশনের দিক থেকে আমরা কি বলতে পারি? তারা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড যে সোসাইটি, এরা বাইরেই চকচকে, চাকচিক্যটা এদের সুপারফিশিয়াল, এক্সটার্নাল, সারফেস লেভেলে, কিন্তু ইন ডেপথে, ভেতরে ভেতরে দে আর নট ইভেন হিউম্যান বিং। তাদের মধ্যে মানবিকতার যথেষ্ট অভাব রয়েছে। প্রচুর পরিমাণে ক্লাব, কফি হাউস বৃদ্ধি পেল, মানুষের মধ্যে আপাতত
সহনশীলতা, একটা সারফেস লেভেলে আমরা সহনশীলতা দেখতে পাচ্ছি। সোসাইটি ডেভেলপ করছে, সবার মধ্যে একটা এলিগেন্স, একটা একটা গ্রেস, সবার মধ্যে একটা সভ্য সিভিলাইজড ব্যাপার আমরা খেয়াল করছি। কিন্তু তাদের যে ভেতরে হৃদয়, তাদের মন মানসিকতা, সেখানে আমরা অবক্ষয় লক্ষ্য করছি। তাহলে সোসাইটি, দ্য পিপল অফ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, তারা বাইরে বাইরে সভ্য, কিন্তু ভেতরে তারা ততটা সভ্য নন হয়তোবা। এবার আমরা আসি আমাদের মূল আলোচনা। এতক্ষণ আমরা আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড, হিস্টোরি, পলিটিক্স, সোসাইটি নিয়ে আমরা একটু আইডিয়া নিলাম। এখন আমরা মূল মূল বক্তব্য, সাহিত্য, দ্য 18th century English literature, the 18th century English ফোকাসটা। ইতিহাস, ইতিহাস তো গুরুত্বপূর্ণ, রাজনীতি গুরুত্বপূর্ণ, সমাজ গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাহিত্য। যেহেতু আমাদের কোর্সটাই হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 2, ইংরেজি সাহিত্যের ইতিহাস। শুধু ইতিহাস না, শুধু রাজনীতি না, শুধু সমাজ না, যদিও এটার সাথে এটা কানেক্টেড, বাট আমাদের ফোকাসটা থাকতে হবে ইংরেজি সাহিত্য। সো দ্য ইংলিশ 18th century English literature, আমরা পয়েন্টগুলো আলোচনা করি। আপনাদের মধ্য থেকে খাদিজা আক্তার রমিনা আছেন? Yes, sir. আপনি কাইন্ডলি প্রথম দুইটা পয়েন্ট, এই 5th স্লাইডের প্রথম দুইটা পয়েন্ট একটু পড়েন। স্যার রিডিং পড়বো? প্রথমে রিডিং পড়েন, তারপর আমরা আলোচনা করছি। The literature of this period may be classified all under three general heads. 1. The reign of so-called classicism, hence new classicism. 2. The revival of romantic poetry. And 3. The beginning of the English novel. The first half of the century, especially, is an age of prose. Modern newspapers like the Chronicle, Post, and Times, and literary magazines like the Tatler and Spectator, which began in this age, greatly influenced the development of serviceable prose style. থ্যাংক ইউ খাদিজা। এখন আমরা এই পয়েন্টটা একটু আলোচনা করি। প্রথমেই বলছে যে এই 18th century লিটারেচার, এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, 18th century ইংলিশ লিটারেচারের সময়টা যদি আমরা ভাগ করি, তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। নাম্বার 1, প্রথমেই দ্য রেইন অফ সো কল্ড ক্লাসিসিজম, প্রথমে হচ্ছে দ্য এজ অফ ক্লাসিসিজম। যেহেতু ক্লাসিক পিরিয়ড বলতে আমরা বুঝি হচ্ছে এনশিয়েন্ট গ্রিক এন্ড রোমান লিটারেচার, সেহেতু এটাকে আমরা নাম দিচ্ছি নতুন ক্লাসিসিজম, নতুন নিও ক্লাসিসিজম। নিও ক্লাসিসিজম এই পিরিয়ডের বৈশিষ্ট্য হচ্ছে, এই সময় যারা সাহিত্যিক, তারা, তাদের বক্তব্য হচ্ছে প্রাচীন গ্রিক, প্রাচীন রোমান সাহিত্য যেভাবে লেখা হতো সেইভাবে আমরা সাহিত্য রচনা করব। তাদের কথা হচ্ছে গ্রিকরা, রোমানরা, দে হ্যাভ ক্রিয়েটেড দ্য গ্রেট লিটারেরি পিসেস, এবং আমাদের উচিত সেটা ফলো করা। যদিও এটার প্রচুর বিরোধিতা আছে, যদিও কিছু মানুষ পক্ষে ছিলেন, বেশিরভাগ সাহিত্যিক তারা বিপক্ষে ছিলেন। প্রথমে দ্য এজ অফ নিও ক্লাসিসিজম, দ্য রেইন অফ সো কল্ড ক্লাসিসিজম। এরপর নাম্বার 2, দ্য রিভাইভাল অফ রোমান্টিক পোয়েট্রি। এই সময় রোমান্টিক পোয়েট্রি শুরু হচ্ছে কেবল। প্রি রোমান্টিক কিছু কবি তারা এই সময় কবিতা লিখছেন। অ্যান্ড 3, দ্য বিগিনিং অফ দ্য ইংলিশ নভেল। এই সময় ইংলিশ নভেল শুরু হচ্ছে, সূচনা, ইংরেজি উপন্যাস, ইংলিশ নভেল, তার সূচনা। এটার ডিটেইলস আপনারা পাবেন পেজ নাম্বার 340। দেখেন এখানে লেখা আছে 340। উইলিয়াম জে লং এর যে পিডিএফ বইটা আপনাদের দেয়া আছে, সেটার
পেজ 340-তে যখন আপনি আসবেন তখন দেখবেন লেখা আছে লিটারারি ক্যারেক্টারিস্টিক, সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো। এখানে আমরা যদি একটু পড়ি তাহলে আপনারা বেশ কিছু ইনফরমেশন এখান থেকে জোগাড় করতে পারবেন। Let's read. In every preceding age, we have noted especially the poetical works which constitute, according to Matthew Arnold, the glory of English literature. Now, for the first time, প্রথমবারের মতো, we must chronicle the triumph of English prose. এই যে ইনফরমেশনটা এখানে আছে, এটাই আপনাদের হ্যান্ডআউটে এই স্লাইডে সংক্ষেপ পয়েন্টটা কি লেখা। The first half of the century especially is an age of prose. 18th century তার প্রথম অর্ধেক, ফার্স্ট হাফ, এই সময়টাকে বলা হয় an age of prose, গদ্যের যুগ। ফার্স্ট হাফ অফ দ্য সেঞ্চুরি, প্রথম অর্ধেক, প্রথম 50 বছর, এখানে আমরা দেখতে পাই গদ্য গদ্য উন্নত হচ্ছে, প্রোজ ডেভেলপ করছে। কিভাবে? মডার্ন নিউজ পেপার, অনেক আধুনিক সংবাদপত্র এই সময় পাবলিশড হতে থাকে। কি কি সংবাদপত্র? দ্য ক্রনিকল, পোস্ট অ্যান্ড টাইমস। ক্রনিকল, পোস্ট, টাইমস এর মতো বড় বড় সংবাদপত্র ওই সময় পাবলিশ হতে থাকলো, এবং সংবাদপত্র পাবলিশ হচ্ছে মানে হচ্ছে ইংরেজি গদ্য, প্রোজ, সেটা উন্নত হচ্ছে। শুধুমাত্র দৈনিক সংবাদপত্র নয়, একই সাথে সাহিত্যিক পত্রিকাও তখন পাবলিশ হচ্ছে, প্রকাশিত হচ্ছে। লিটারারি ম্যাগাজিনস লাইক দ্য ট্যাটলার, আপনারা যদি 18th সেঞ্চুরি 1 কোর্সটা করে আসেন তাহলে দ্য ট্যাটলার, দ্য স্পেকটেটর, এগুলো আপনাদের টেক্সট থাকার কথা, এগুলো পড়ে আসার কথা। এডিসন অ্যান্ড স্টিল, এরা দুজন মিলে এই ট্যাটলার, স্পেকটেটর পাবলিশ করছিলেন। এই যে নিউজ পেপার পাবলিশ হচ্ছে, প্রোজ ডেভেলপ হচ্ছে, সাহিত্য পত্রিকা, লিটারারি ম্যাগাজিনস, এগুলো পাবলিশ হচ্ছে, প্রোজ ডেভেলপ হচ্ছে। এর ফলে আস্তে আস্তে ইংরেজি গদ্য একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসতে লাগলো। ইট গ্রেটলি ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ আ সার্ভিসেবল প্রোজ স্টাইল, মোটামুটি কাজ চালানোর মতো, মানে তখনও অত উন্নত ওইভাবে হয়নি, তবে কাজ চালানোর মতো ইংরেজি গদ্য, প্রোজ, তখন মোটামুটি ডেভেলপ করলো। যদিও এটাকে আমরা পলিশড বলবো না, মোটামুটি স্ট্যান্ডার্ড ইংলিশ প্রোজ তখন এস্টাবলিশ হলো আর কি। এখন আমরা থার্ড পয়েন্টে আসি। দ্য পোয়েট্রি অফ দ্য ফার্স্ট হাফ অফ সেঞ্চুরি, প্রথম অর্ধেকে, ফার্স্ট হাফ অফ দ্য সেঞ্চুরি, এই সময়ে সবচেয়ে বড় কবি ছিলেন আলেকজান্ডার পোপ। আপনারা এটা অনেকেই জানেন। আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক আপনাদের টেক্সট আছে, আশা করি আপনারা এটা পড়েছেন। The poetry of the first half of century, as typified in Pope, was polished, unimaginative, formal. আলেকজান্ডার পোপের যে কবিতা, আলেকজান্ডার পোপের যে কবিতা, এটা এক্সটার্নালি, সারফেস লেভেলে অনেক পলিশড, অনেক ফর্মাল, কিন্তু এর মধ্যে আমরা কল্পনা শক্তির তেমন গভীরতা দেখতে পাই না। পোপের কবিতা সারফেস লেভেলে, এক্সটার্নাল, বাহ্যিকভাবে দেখতে অনেক চমৎকার, অনেক রিচ, কিন্তু আমরা ডেপথে যেতে পারি না, গভীরতায় যেতে পারি না। কল্পনা শক্তির যথাযথ ব্যবহার আমরা পোপের কবিতায় দেখতে পাই না। পোপের কবিতা, মানুষ বলে হচ্ছে, বেশিরভাগ যারা বড় বড় সমালোচক আছেন, শিল্প সমালোচক, তাদের মতে পোপের কবিতা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ফর্মাল, অতিরিক্ত পরিমাণে পলিশড, বাট আনইমাজিনেটিভ। যেটা আমরা গত স্লাইডে বলেছিলাম, সুপারফিশিয়াল এলিগেন্স। এই যে এই কথাটা যে আমরা বলেছিলাম, সুপারফিশিয়াল এলিগেন্স, একটা কৃত্রিমতা। পোপের কবিতায় আমরা কৃত্রিমতা পাই, মানে বাইরে বাইরে অনেক দেখতে অনেক পলিশড, অনেক
গ্রেসফুল, বাট আমরা যদি ডেপথে যেতে চাই তাহলে আমরা সেই গভীরতাটা খুঁজে পাই না। সারফেস লেভেলে ইট সিমস পলিশড, বাট দিস পোয়েট্রি অফ পোপ আনফর্চুনেটলি ডাজ নট হ্যাভ এনি ইমাজিনেটিভ ডেপথ। কল্পনার গভীরতা আমরা খুঁজে পাই না। শুধু তাই না, এই সময়ে পোয়েট্রি টেকনিক্যাল দিক থেকে পোয়েট্রি ততটা উন্নতি করেনি। কারণ আলেকজান্ডার পোপ উনি শুধুমাত্র দ্য ক্লোজড কাপলেট, উনি একটা স্টাইলেই লিখতেন। দ্য টেকনিক্যালিটি, কবিতার যে টেকনিক্যাল দিকটা, স্ট্রাকচার, তখন ততটা উন্নত হয়নি, কারণ উনি একই ধরনের কবিতাই লিখতেন। দ্য ক্লোজড কাপলেট, the close couplet was generally in use, supplanting all other forms of verse. অন্য আরো অনেক অনেক প্রকার ছিল, অনেকভাবেই। আমরা যদি ভ্যারাইটির দিক থেকে চিন্তা করি তাহলে শেক্সপিয়ার তখনকার সময়ে যত বিভিন্ন প্রকারের নানা ভ্যারাইটির কবিতা লেখা হতো, নানা স্ট্রাকচারের, সেই তুলনায় 18th সেঞ্চুরির কবিতা খুব বেশি রিচ না, নট রিচ এনাফ। আলেকজান্ডার পোপ ওনার কবিতা শুধু এক্সটার্নালি পলিশড, সুপারফিশিয়াল। Fourth point, both prose and poetry were too frequently satiric. এই সময়ে আমরা গদ্য বলি অথবা কবিতা বলি, বেশিরভাগ সময়ই গদ্য অথবা কবিতা। প্রোজ আর পোয়েট্রি দুটোই হচ্ছে ফ্রিকুয়েন্টলি স্যাটিরিক, ব্যঙ্গ, বিদ্রুপাত্মক। স্পেশালি আলেকজান্ডার পোপ, উনার বেশিরভাগ কবিতাই হচ্ছে উনার বিপক্ষে যারা সাহিত্যিক ছিলেন তাদেরকে তিনি তীব্র ভাষায় আক্রমণ করতেন। উনার কবিতা মানেই হচ্ছে আক্রমণ। আলেকজান্ডার পোপ উনার স্যাটায়ারের প্রতি আগ্রহটা এতটাই প্রবল ছিল যে তার কোনো কোনো কবিতা শুধুমাত্র স্যাটায়ারের গুণের কারণেই তখন টিকে ছিল। স্যাটায়ার ছাড়া এতে আর কোনো বিষয়বস্তু আর অবশেষ ছিল না। যখন একটা সাহিত্যকর্ম শুধুমাত্র ব্যঙ্গ বিদ্রুপের জন্য লেখা হয়, স্যাটায়ার যখন আলটিমেট ইন্টেনশন থাকে, তখন কিন্তু সেটা সত্যিকারের সাহিত্য বলে বিচার করা ন্যায়সঙ্গত না। ইট ইজ নট ফেয়ার টু কনসিডার আ টেক্সট as a literary text if it only contains satiric elements. যদি শুধু ব্যঙ্গ করার জন্য যদি কিছু লেখা হয়, তবে সেটা কখনোই সত্যিকারের সাহিত্য হতে পারে না, গণ্য করা উচিত না। And বলাই আছে তারপর, and satire does not tend to produce a high type of literature. যদি শুধুমাত্র ব্যঙ্গ করাই উদ্দেশ্য থাকে তাহলে কখনোই উন্নত মানের সাহিত্য রচনা সম্ভব না। শুধুমাত্র ব্যঙ্গ করার উদ্দেশ্যে যে পোয়েট্রি বা প্রোজ লেখা হয় সেটা কখনোই উন্নত মানের সাহিত্য বলে বিবেচিত হতে পারে না। These tendencies in poetry was modified. এই যে তাহলে প্রথম অর্ধেক 18th সেঞ্চুরির প্রথম অর্ধেকে আমরা দেখতে পাচ্ছি যে কবিতা অনেকটা অবহেলিত। বাইরের থেকে দেখতে গেলে বাহ্যিকভাবে কবিতা বেশ পলিশড লাগছে, গর্জিয়াস লাগছে, দারুণ লাগছে, কিন্তু ভেতরে খুবই শ্যালো। এই বিষয়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস টেন্ডেন্সিস ইন পোয়েট্রি ওয়্যার মডিফাইড। কখন? ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য সেঞ্চুরি, পরের অর্ধেক, 18th সেঞ্চুরির যে লাস্ট হাফ, সেখানে কবিতার প্রতি যে টেন্ডেন্সি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ তখন আসছে দ্য রিভাইভাল অফ রোমান্টিক পোয়েট্রি। তখন রোমান্টিক কবিরা লিখতে শুরু করেছেন। 18th সেঞ্চুরির প্রথম অর্ধেকে কবিতা যেমন অবহেলিত ছিল, অনেকে বলতে পারে যে আলেকজান্ডার পোপ মোস্ট অফ দ্য টাইম হি অ্যাবিউজড পোয়েট্রি। উনি কবিতার অপব্যবহার করেছেন, উনি কবিতাকে অপব্যবহার করেছেন, ভুল ভাবে ব্যবহার করেছেন। কবিতাকে উনি
আক্রমণের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এটা আপনারা যখন আলেকজান্ডার পোপ সম্পর্কে পড়বেন তখন দেখতে পাবেন। কোথায় পাবেন? আপনারা যদি এই আপনাদেরকে যে পিডিএফটা দেয়া আছে, পিডিএফটার চমৎকার বিষয় হচ্ছে এটার যে সূচিপত্র, বুকমার্ক। আপনারা যখন স্ক্রল করবেন তখন দেখবেন বড় বড় সাহিত্যিকদের নাম এখানে আছে। এই যে আলেকজান্ডার পোপ 55, আলেকজান্ডার পোপ ক্লিক করলে আপনি সরাসরি আলেকজান্ডার পোপে চলে যাবেন, আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না। এটা যখন আপনারা পড়বেন তখন পোপ তার অবদান সম্পর্কে জানতে পারবেন। পোপের পর আছেন জোনাথন সুইফট, তারপর জোসেফ অ্যাডিসন, স্যামুয়েল জনসন। আপনাদের খুঁজে বের করতে কষ্ট হবে না, এবং এই বইটা মোটামুটি ডিপেন্ডেবল। আপনারা নেট ঘেটে অ্যান্সার লেখার চাইতে এই বইটাতে খুঁজবেন। আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। দ্য অগাস্টান অর নিওক্লাসিক্যাল পিরিয়ড। আমরা তো অলরেডি আমাদের এই পিরিয়ডের লিটারেচারকে 3 ভাগে ভাগ করেছি, মনে আছে কিনা আপনাদের? এই যে প্রথম পয়েন্ট যেটা ছিল, আমি আবার হাইলাইট করছি, আবার পড়ছি, দেখেন। দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড, মানে 18th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার, মে বি ক্লাসিফাইড, এটাকে আমরা শ্রেণী বিভাগ করতে পারি, 3 শ্রেণীতে ফেলতে পারি। উই মে ক্লাসিফাইড আন্ডার 3 জেনারেল হেডস, 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, so-called classicism. Number 2, the revival of romantic poetry. And number 3, the beginning of English novel. এটার উপর ভিত্তি করে আমরা এখন ডিটেইলসে আসি। নাম্বার 1, the Augustan or neoclassical period. নিওক্লাসিক্যাল পিরিয়ড যেটা বলেছিলাম, তাদের বক্তব্য হচ্ছে সাহিত্য হতে হবে প্রাচীন গ্রিক, প্রাচীন রোমান সাহিত্যিকরা যেভাবে সাহিত্য রচনা করে গেছেন, তাদের রচনা, এগুলোকে বলা হয় ক্লাসিক। হাইয়েস্ট কোয়ালিটি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্য। যদি অনুকরণ করতেই হয়, যদি ফলো করতেই হয়, আমাদের যেহেতু ancient Greek and ancient Roman literature is regarded as the art of highest quality, those were regarded as classic literature, অতএব আমরা ক্লাসিককেই ফলো করব। এই জায়গায় আপনারা যদি স্লাইডে আসেন, দেখেন ফার্স্ট পয়েন্ট লেখা আছে দ্য মিনিং অফ ক্লাসিসিজম, পেজ নাম্বার দেয়া আছে 342। আমরা পিডিএফ এ গিয়ে 342 পেজে যদি যাই, 342, এই যে চলে আসছে। দ্য ক্লাসিক এজ, আমরা এখান থেকে একটু পড়ি, এখান থেকে কে পড়বেন? সঞ্জিদা জাহান আছেন? Yes, sir. আপনি একটু কাইন্ডলি দ্য ক্লাসিক এজ থেকে কিছু লাইন পড়েন, এই প্যারাগ্রাফটা পড়েন। Okay, sir. সরি 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 সরি, একটু 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 দাঁড়ান, একটু চলে গেছে। ওকে, প্লিজ। The দ্য period ক্লাসিক we are এজ। the classic age. The period we are studying is known to us by various names. It is often called the age of Queen Anne, but unlike Elizabeth, this meekly stupid queen had practically no influence upon our literature. The name classic age is more often heard, but in using it, we should remember clearly these three different ways in which the word classic is applied to literature. Number 1, the term classic refers in general to writers of the highest rank in any nation.
As used in our literature, it is first applied to the works of the great Greek and Roman writers, like Homer and Virgil, and any English book which followed the simple and noble method of these writers was said to have a classic style. Later, the term was enlarged to cover the great literary works of other ancient nations, so that the Bible and the Avestus, as well as the Iliad, কোথায় গেল? ages. As well as the Iliad and the Aeneid, are called classic. Number two, every national literature has at least one period in which an unusual number of great writers are producing books, and this is called the classic period of a nation's literature. Thus, the region of Augustus in the classic or golden age of Rome, the generation of Dante is the classic age of Italian literature. The, sorry, the age of Louis XIV is the French Classic Age, and the age of Queen Anne is often called the Classic Age of England. Number three, the word classic acquired an entirely different meaning in the period we are studying, and we shall better understand this by reference to the preceding ages. The Elizabethan writers were led by patriotism, by enthusiasm, and in general by romantic emotions. They wrote in a natural style Okay. without regard to rules, and though they exaggerated and used too many words, their words are delightful because of their vigor and freshness and fine feelings. In the following age, patriotism had largely disappeared from politics and enthusiasm from literature. Poets no longer wrote naturally, but artificially with strange and fantastic verse from to give effect, ওকে, since ওকে, আমরা এই পর্যন্ত রাখি। আমরা এখান থেকে কি আইডিয়াটা পাচ্ছি? They are actually blindly following the structure of so-called classic period. কোন ক্লাসিক পিরিয়ডটা তারা ফলো করছেন? এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান। যখন তারা ব্লাইন্ডলি ফলো করছেন, তখন দেখা যাচ্ছে structurally poetry and prose they are polished, especially poetry. স্ট্রাকচারের দিক থেকে পোয়েট্রি ইজ পারফেক্ট, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখনই গভীরতার দিক থেকে যাচ্ছি, ইমোশন, ইমাজিনেশন, এইসব বিষয়গুলো যখন আমরা খেয়াল করছি, তখন দেখা যাচ্ছে এই কবিতাগুলো খুবই ঠুনকো, খুবই শ্যালো, এগুলো মোটেও আমাদেরকে আনন্দ দিচ্ছে না। These poetry are full of superficial elegance. এখন এই যে ক্লাসিসিজম, কারা এই ক্লাসিসিজমটাকে জোর করে নিয়ে আসলেন? এদের মধ্যে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল, সবচেয়ে বেশি প্রমিনেন্ট ছিলেন আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপকে বলা হয় দ্য গ্রেটেস্ট পোয়েট অফ দ্য এজ। তার মতো এত ইনফ্লুয়েন্সিয়াল পোয়েট তখন আমরা পাই না। তবে দুঃখজনক হলেও সত্য যে আলেকজান্ডার পোপ, উনার কবিতায় আমরা ইমোশনাল ইমাজিনেটিভ ডেপথ খুঁজে পাই না। তার কবিতা খুবই উন্নত মানের, স্ট্রাকচার ইজ রিয়েলি পারফেক্ট। To behold that there are actually no depth. কল্পনা শক্তির গভীরতা আমরা খুঁজে পাই না। মানুষের আবেগ অনুভূতি, তার কোনো পোট্রায়াল আমরা তার কবিতার মধ্যে পাই না। আপনারা উইলিয়াম জে লং এখানে আলেকজান্ডার পোপ সম্পর্কে যখন পড়বেন, তখন আপনারা এই উপাদানগুলো পাবেন। জোনাথন সুইফট, তার সম্পর্কে আমরা জানি স্যাটিরিস্ট, স্পেশালি হি ইজ নোন ফর হিজ ম্যাগনাম ওপাস গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস এমনই এক তীব্র প্রতিবাদ
আপনারা উইলিয়াম জে লং এই বইটাতে যখন আপনারা সার্চ করবেন জোনাথন সুইফট, জোনাথন সুইফট এটা আপনারা পাবেন 352 পেজে জোনাথন সুইফট। এখানে আপনারা স্পেশালি গালিভার্স ট্রাভেলস এর জন্য আলাদা একটা ডেডিকেটেড প্যাসেজই আপনারা পাবেন, সেটা আপনাদের পড়া জরুরি। পেজ নাম্বার 355, 355 পেজে আপনারা এখানে দেখতে পাবেন, with his return to Ireland begins the last act in the tragedy of his life. এখানে আমরা এই সেকেন্ড লাইন থেকে দেখি, জোনাথন সুইফট, his best known literary work, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে বেশি বিখ্যাত, Gulliver's Travels was done here, but the bitterness of life grew slowly to insanity. কিন্তু তার জীবনের প্রতি এতটা বিতৃষ্ণা ছিল যেটা একসময় তিনি প্রায় পাগলের মতো হয়ে যান, and a frightful personal sorrow of which he never spoke reached its climate in the death of Esther Johnson, a beautiful young woman who had loved Swift ever since the two had met in Temple's household. মানে এখানে আমরা বলছি কেন এই ইনফরমেশনটা নিয়ে আসলাম, কারণ গ্যালিভার্স ট্রাভেলস এটা এত বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ, এত বেশি প্রভাব বিস্তারকারী যে জোনাথন সুইফট তার জীবনের ধারাই পাল্টে দেয় এই লেখা গ্যালিভার্স ট্রাভেলস। আমরা আরেকটু নিচে যদি যাই, এই পেজ 358-এ গালিভার্স ট্রাভেলস রেকর্ডস। আচ্ছা, এই পার্ট থেকে পড়বেন হচ্ছে সুমাইয়া ফেরদৌস। সুমাইয়া, শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান লিয়ান শুনতে পাচ্ছেন? Yes, sir. একটু পড়েন তো এখান থেকে। Okay, sir. Gulliver's Travels records the pretended four voyages of one Lemuel Gulliver and his adventures in four astounding countries. The first book tells of his voyage and shipwreck in Lilliput, where the inhabitants are about as tall as one's thumb, and all their acts and motives are on the same dwarfish scale. In the petty quarrels of these dwarfs, we are supposed to see the littleness of humanity. ওকে, এই লাইনটা দেখেন, এই লাইনটা আমাদের দুইবার পড়ার মতো একটা লাইন। ইন দ্য পেটি কোয়ারেলস অফ দিস ডোয়ার্ফস, এই যে ছোট ছোট মানুষরা ছোট ছোট কারণে তারা ঝগড়া বিবাদে লিপ্ত, তারা ঝগড়া করছে, ঝগড়া করার কারণগুলো কিন্তু খুব ক্ষুদ্র। উই আর সাপোজ টু সি দ্য লিটলনেস অফ হিউম্যানিটি, আমাদের যে মানবতা, মানবতা মানবতা বলে যে আমরা মুখে ফেনা তুলে ফেলি, আমরা কতখানি মানে অ্যাগ্রেন্ডাইজ করি, মানবতাকে আমরা এত বিশাল ভাবে প্রচার করি, কিন্তু আসলে আমাদের মানবতা কতখানি, এটা আমাদেরকে চোখ খুলে দিতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমরা যে হিউম্যানিটি, যে মানবতা নিয়ে আমরা গর্ব করি সেটা আসলে কতখানি গর্ব করার মতো, আদৌ কি আমরা গর্ব করতে পারি কিনা। আচ্ছা, এই যে এটা দেখেন, in Gulliver's Travels
the satire grows more unbearable. এই যে গালিভার্স ট্রাভেলস, এটাকে কিন্তু নভেল বলা হয় না, কারণ নভেলের যে সংজ্ঞা তার সাথে কিন্তু এটা আমরা ম্যাচ আপ করতে পারি না। নভেলটা আমরা আরেকটু পরে ডিসকাস করব। গালিভার্স ট্রাভেলস কে বলা হয় আ স্যাটায়ার, ব্যঙ্গ রচনা, স্যাটায়ার। Strangely enough, this book, upon which Swift's literary fame generally rests, was not written from any literary motive. উনি কিন্তু সাহিত্যিক চিন্তা করে সাহিত্যের বিষয় উনি এটা লিখেন নাই, but rather as an outlet for author's own bitterness against fate and human society. সমাজ, মানুষ, মানব সমাজের প্রতি তার যে বিতৃষ্ণা, তার তীব্র ঘৃণা, হতাশার বহিঃপ্রকাশ হলো এই স্যাটায়ার, গালিভার্স ট্রাভেল। মানুষের প্রতি তার যে তীব্র ঘৃণা এবং বিরক্তি, তার বহিঃপ্রকাশ আমরা পাচ্ছি গালিভার্স ট্রাভেলসে। It is still read with pleasure as Robinson Crusoe is read. রবিনসন ক্রুশোর সাথে গালিভার্স ট্রাভেলস একসাথেই ওই হাই স্কুল গুলাতে পড়া হয় ইউরোপে, আমেরিকায়, for the interesting adventures of hero, and fortunately those who read it generally overlook its degrading influence and motive. সাধারণত বাচ্চাদেরকে, ওই হাই স্কুলের স্টুডেন্টদেরকে যে এডিশনটা দেয়া হয়, সেই এডিশনটা একটু এডিটেড, মানে অনেক বেশি ডার্ক, অনেক বেশি ডিস্টার্বিং পার্ট গুলো অমিট করে মোটামুটি এনজয়েবল একটা এডিশন দেয়া হয়। কিন্তু জোনাথন সুইফট, উনি গালিভার্স ট্রাভেলস মোটেও সাহিত্যের কথা চিন্তা করে উনি লিখেন নাই। গালিভার্স ট্রাভেল ওয়াজ রিটেন ইন রেসপন্স টু এক্সট্রিম হেট্রেড টুয়ার্ডস হিউম্যান সোসাইটি। মানুষের প্রতি তার তীব্র ঘৃণা, তীব্র অবজ্ঞা, তীব্র বিরক্তির একটা উপস্থাপন, প্রতিফলন ছিল দ্য গালিভার্স ট্রাভেলস। আচ্ছা, জোনাথন সুইফট, তারপর জোসেফ এডিসন আছেন গদ্যকার, রিচার্ড স্টিল, who was the original genius of Tatler and Spectator. এটা আপনাদের 18th century literature 1-এ সিলেবাসে ছিল। Contributed in the Tatler and Spectator. এরপর স্যামুয়েল জনসন। স্যার আমাদের মানে যারা 44 ব্যাচের আছে তাদের স্যার 18th সেঞ্চুরি এই সেমিস্টারে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা পড়েন, এটা আপনাদের জন্য ভালো হবে। আগে থেকে আইডিয়া নেওয়া থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, স্যামুয়েল জনসন, who for nearly half a century was the dictator of English letters. স্যামুয়েল জনসন, তাকে বলা হয় the most prominent critic of 18th century. ক্রিটিক হিসেবে স্যামুয়েল জনসন, তাকে বলা হতো জায়ান্ট। আমরা স্যামুয়েল জনসনকেও যদি আপনারা খোঁজেন, এই যে স্যামুয়েল জনসন 371, ভেরি ইজি, উইলিয়াম জে লং, এটা যদি আপনারা ডাউনলোড করে রাখেন আপনার জন্য খুবই সহজ হবে খুঁজে বের করা। কোনো আনরিলায়েবল ওয়েবসাইটে যেতে হবে না, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করেই আপনি চলে যেতে পারবেন, ভেরি ইজি। আমরা জনসনে তার কন্ট্রিবিউশনে যাই, লিটারারি কন্ট্রিবিউশন একটু নিচের দিকে আছে, his works. আপনাদের অনেকেরই জানা থাকার কথা, এখান থেকে যদি আমরা দেখি, belong among the things worthy to be remembered are his dictionary and his lives of the poets. স্যামুয়েল জনসন, উনি খুব বড় দুইটা কাজ করে গেছেন, খুবই গুরুত্বপূর্ণ দুটি কাজ। একটা হচ্ছে ডিকশনারি, উনি ইংলিশ ডিকশনারির জনক বলা হয় তাকে,
father of English dictionary, and his lives of the poets. তার সমসাময়িক এবং তার পূর্ববর্তী যারা বড় কবি ছিলেন তাদের জীবন কর্ম নিয়ে উনি একটা বেশ খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটা বই রচনা করে গেছেন, লাইভস অফ দ্য পোয়েটস। দো বোথ দিজ আর ভ্যালুয়েবল, এগুলো খুবই মূল্যবান, নট অ্যাজ লিটারেচার, কিন্তু এগুলো সাহিত্য বলতে আমরা যা বুঝি সেই হিসেবে হয়তো গুরুত্বপূর্ণ না, বাট রাদার অ্যাজ এ স্টাডি অফ লিটারেচার। As a study of literature, these are very valuable. The dictionary, as the first ambitious attempt at English lexicon, is extremely valuable. প্রথম ডিকশনারি রচনা করা চারটিখানি কথা না, that was a humongous Herculean job. স্যামুয়েল জনসনের এই কাজটা সত্যি অ্যাডমিরেবল। একা একা একটা ডিকশনারি ক্রিয়েট করা মোটেও এটা চারটিখানি কথা না, it was a very painful job, notwithstanding the fact that his derivations are often faulty, that he frequently exercises his humor or prejudice in his curious definition. উনি একটু মজার মানুষ ছিলেন, খুবই মজার মানুষ ছিলেন। ফর এক্সাম্পল, ইন ডিফাইনিং ওটস, তার ডিকশনারিতে উনি ওটস এর ডেফিনেশন দিয়েছেন, ডিকশনারিতে OATS, ওটস। এখন তো আপনারা অনেকেই ওটস খাবার হিসেবে খেয়ে থাকেন, আপনাদের দৈনন্দিন জীবনে হয়তো অনেকেই আপনারা ওটস খান। ওনার ডিকশনারিতে ওটস এর মানে কি আমরা একটু দেখি। ওটস, ফর এক্সাম্পল, ডিফাইন্ড অ্যাজ a grain given in England to horses and in Scotland to the people. মজার ব্যাপার না? ওটস এর সংজ্ঞা উনি ওনার ডিকশনারিতে লিখেছেন, ওটস ইজ a grain given in England to horses. ইংল্যান্ডে এটা হর্সকে খাওয়ানো হয়, and in Scotland to the people. স্কটল্যান্ডে সাধারণ মানুষকে খাওয়ানো হয়। মানে এটা উনি হিউমার টাচ দিয়েছেন, যদিও ডিকশনারিতে আমরা ওইভাবে আশা করি না, কারণ এটা মোটেও সম্মানজনক না। উনি তো স্কটল্যান্ডের মানুষকে অপমানই করেছেন এখানে। কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো আমরা বলার কারণ হচ্ছে স্যামুয়েল জনসন ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পারসন ইন হিজ টাইম। তার সময় খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি স্যামুয়েল জনসন। এরপর জেমস বসওয়েল, যিনি স্যামুয়েল জনসনের জীবনী লিখেছেন। জেমস বসওয়েল না থাকলে হয়তো আমরা স্যামুয়েল জনসনের জীবনী জানতে পারতাম না। এরপর এডমান্ড বার্ক, তার ভাষণ আপনারা পড়বেন, আপনাদের টেক্সটে আছে। ইস্ট ইন্ডিয়া বিল, এটার উপর তার ভাষণ খুবই গুরুত্বপূর্ণ। এডমান্ড বার্ক, তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট অফ ইংলিশ ওরেটর্স। ইংরেজি সাহিত্যে যত বড় বড় বক্তা আছেন, যত শ্রেষ্ঠ বক্তা আছেন, তাদের মধ্যে এডমান্ড বার্ক অন্যতম। কেউ কেউ বলে তাকে দ্য গ্রেটেস্ট ওরেটর্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এডমান্ড বার্ক। এডওয়ার্ড গিবন, উনি একজন ঐতিহাসিক, উনি বিখ্যাত। তার একটা বই, এটা আপনারা এখন লাইব্রেরি গুলোতে পেয়ে থাকেন, ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা বই এই সময়কার। রোমান সাম্রাজ্যের যে পতন, ক্ষয় এবং পতন, এই সম্পর্কে গিবন একটা বই লিখেছেন। এটা এখনো পর্যন্ত খুবই বিখ্যাত, এখনো পর্যন্ত। এডওয়ার্ড গিবন, দ্য হিস্টোরিয়ান। এরা সবাই, আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, এডিসন, স্টিল, স্যামুয়েল জনসন, বসওয়েল, বার্ক, গিবন, এরা সবাই এই যে ক্লাসিক এলিমেন্ট, ক্লাসিসিজম ফলো করে এরা সবাই সাহিত্য রচনা পক্ষপাতিক ছিলেন। কিন্তু আলেকজান্ডার পোপ উনি স্ট্রাকচারের উপর বেশি গুরুত্ব দিতেন, স্যামুয়েল জনসন উনি আবার মিনিং এর উপর গুরুত্ব দিতেন। এই জন্য স্যামুয়েল জনসনের সময়টাকে বলা হয় দ্য এজ অফ সেন্সিবিলিটি, এজ অফ জনসনকে বলা হয় দ্য এজ অফ সেন্সিবিলিটি। এবং স্যামুয়েল জনসন ওনার অনুপ্রেরণাতেই পরবর্তীতে আমরা পাই রিভাইভাল অফ রোমান্টিক পোয়েট্রি। উনি অনেক বড় একজন স্পন্সর ছিলেন, স্যামুয়েল জনসন উনি বড় একজন স্পন্সর ছিলেন
উনি তার সময় অনেক ছোট ছোট কবি, তাদেরকে উনি স্পন্সর করেছেন, শেল্টার দিয়েছেন। দ্য রিভাইভাল অফ রোমান্টিক পোয়েট্রি, আমরা সেকেন্ড হেড যেটা 18th সেঞ্চুরি লিটারেচার পড়ে, দ্য রিভাইভাল অফ রোমান্টিক পোয়েট্রি আপনারা যখন পড়বেন তখন আপনারা যদি পেজ 392 তে যান, উইলিয়াম জে লং এর বইটাতে আপনি যদি সার্চ দেন 392, তাহলে এই যে দেখেন পেয়ে যাবেন দ্য রিভাইভাল অফ রোমান্টিক পোয়েট্রি। আমরা কিন্তু এখনো রোমান্টিক পিরিয়ডে ঢুকিনি, এগুলো হচ্ছে প্রি রোমান্টিক। এটাতে ঢুকলেই দেখবেন লেখা দ্য মিনিং অফ রোমান্টিসিজম। প্রথমেই রোমান্টিসিজমের একটা মিনিং আমরা এখানে পাচ্ছি, যেটা পরবর্তীতে এটা আমরা এখানে একটু স্কেচি লেভেলে পড়বো। নেক্সট ক্লাসে আমরা রোমান্টিসিজম যখন পড়বো তখন আর একটু ডিপ লেভেলে আমরা এটা ডিসকাস করব। এখানে আমরা শুধু একটা রিড আউট দেব। কে পড়বেন? সেবা পড়েন তো, সেবা জি স্যার। পড়েন। The meaning of Romanticism, while Dryden, Pope, and Johnson were successively the dictators of English letters, and while under their leadership the heroic couplet became the fashion of poetry, and literature in general became satiric of or critical in spirit and formal in expression, a new romantic movement quietly made its appearance. Thomas the Seasons, 1730, was the first noteworthy poem of the Romantic revivals, and the poems and the poets increased steadily in number and importance still. In the age of Wordsworth and Scott, the spirit of Romanticism uh, age of, dominated our literature more completely than Classicism had ever done. This romantic movement, which Victor Hugo calls liberalism in literature, is simply the expression of life as seen by imagination rather than by prosaic. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখানে দেখছি দ্য মিনিং অফ রোমান্টিসিজম। রোমান্টিসিজমের মানে এখানে আমরা খুব সারফেস লেভেলে কিছু ইনফরমেশন পাচ্ছি। প্রথম রোমান্টিক রিভাইভালের প্রথম পাবলিকেশন বলা হয় এই যে থমসনস দ্য সিজনস, 1730 সালে পাবলিশ হয় দ্য সিজনস। এটাকে বলা হয় দ্য ফার্স্ট নোট ওয়ার্দি পোয়েম অফ দ্য রোমান্টিক রিভাইভাল। এরপর দ্য পোয়েমস অ্যান্ড পোয়েটস ইনক্রিজড স্টেডলি ইন নাম্বার। তারপর ধীরে ধীরে দেখা যায় বেশি অনেক কবি তারা রোমান্টিক ইনফ্লুয়েন্সে লিখছেন, রোমান্টিসিজমের উপর ইনফ্লুয়েন্স হয়ে তারা কবিতা লিখছেন। স্টেডলি ইন নাম্বার অ্যান্ড ইম্পর্টেন্স স্টিল ইন দ্য এজ অফ ওয়ার্ডসওয়ার্থ, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, অ্যান্ড স্কট, দ্য স্পিরিট অফ রোমান্টিসিজম ডমিনেটেড আওয়ার লিটারেচার had ever done. ক্লাসিসিজম যতটা বেশি প্রভাব বিস্তার করেছিল তার থেকে বহু গুণে, হাজার গুণে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে রোমান্টিসিজম। আমরা নেক্সট ক্লাসে এটা আরো ডিটেইলসে ডিসকাস করব। দিস রোমান্টিক মুভমেন্ট হুইচ ভিক্টর হিউগো রোমান্টিক মুভমেন্টকে উনি বলতেন লিবারালিজম ইন লিটারেচার, লিটারেচারের লিবারালিজম। It is simply the expression of life as seen by imagination. খুব সংক্ষেপে আমরা যদি বলি রোমান্টিসিজম কি, লিবারালিজম ইন লিটারেচার। আরো সংক্ষেপে, আরো সহজ করে, it is simply the expression of life as seen by imagination. কল্পনার চোখে জীবনের প্রকাশ, কল্পনার চোখে
জীবনের বহিঃপ্রকাশ। আমাদের জীবন, বাস্তবতা, আমাদের মানব জীবন, এটাকে কল্পনার চোখে ফুটিয়ে তোলা গভীরভাবে, এই হচ্ছে রোম্যান্টিসিজম। আপাতত এটাই মাথায় রাখেন, আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে যাব। দ্য মিনিং অফ রোম্যান্টিসিজম, এটা আপনারা আর একটু ডিপলি দেখবেন। এরপর আমরা পাই দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ থমাস গ্রে। থমাস গ্রের একটা বিখ্যাত কবিতা আছে, দ্য এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চইয়ার্ড। এটা আপনাদের সিলেবাসে আছে, আপনারা দেখে নেবেন, থমাস গ্রে। তারপর অলিভার গোল্ডস্মিথ, a famous poet, dramatist, novelist. William Cooper, Robert Burns, the greatest of Scottish poets. রবার্ট বার্নস, ওনার সম্পর্কেও আমরা নেক্সট ক্লাসে একটু ডিসকাস করব হালকা। উইলিয়াম ব্লেক, ওনার কথা আমরা এখানে উল্লেখ করলাম। উইলিয়াম ব্লেক সম্পর্কে আমরা আরো ডিটেইলসে জানবো নেক্সট ক্লাসে। উইলিয়াম ব্লেক, দ্য মিস্টিক। এরপর আরো কিছু মাইনর পোয়েটস আছে, তাদের নাম আপনারা দেখে নেবেন কাইন্ডলি। আমরা, আমাদের হাতে সময় যেহেতু কম, আমাদের লাস্ট স্লাইডটা আমরা তাড়াতাড়ি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। আমাদের লাস্ট স্লাইড, দ্য ফার্স্ট ইংলিশ নভেলিস্ট। এই সময়ে প্রথম ইংরেজি উপন্যাস, সত্যিকারের সফল ইংরেজি উপন্যাস এই সময় আমরা দেখতে পাচ্ছি পাবলিশ হচ্ছে। প্রথমেই দ্য মিনিং অ্যান্ড হিস্ট্রি অফ দ্য মডার্ন নভেল, আধুনিক উপন্যাস, মিনিং অ্যান্ড হিস্ট্রি। এটা আমরা কোথায় পাবো? এই যে পেজ নাম্বার দেয়া আছে আপনাদের সুবিধার জন্য, 433। আপনারা যদি 433 পেজে যান কষ্ট করে, 433, এই যে দ্য ফার্স্ট ইংলিশ নভেলিস্ট। এখানে আপনারা নভেলের ডেফিনিশন পাবেন, দেখেন নিচে লেখা আছে মিনিং অফ দ্য নভেল। নভেলের অর্থটা কি? Probably the most significant a work of fiction takes the form of a question, is it a good story? সাধারণত একটা উপন্যাস পড়ার পর আমরা প্রশ্ন করি, এটা কি একটা ভালো গল্প কিনা? Is it a good story? For the reader of today is much like the child and the primitive man in this respect, that he must be attracted and held by the story element of a narrative before he learns to appreciate its style or moral significance. এখন কথা হচ্ছে, শুধুমাত্র গল্পই কি গুরুত্বপূর্ণ? শুধুমাত্র গল্পই কি এনাফ? গল্পই যথেষ্ট না। নভেল হতে হলে it must have its style or moral significance. স্টাইল থাকতে হবে, নিজস্ব স্টাইল থাকতে হবে, এবং it must have moral significance. The story element is therefore essential to the novel. নভেলে গল্প তো অবশ্যই থাকতে হবে, কাহিনী তো অবশ্যই থাকতে হবে, but where the story originates as well might we seek for the origin of the race, for wherever primitive men are around. আমরা আদিম কালে যদি ফেরত যাই, আমরা যখন প্রস্তর যুগে, যখন মানুষ গুহায় বসবাস করত, তখনই কিন্তু আমরা দেখতে পেতাম যে মানুষ, they gathered together and they share stories. তারা গল্প বলতো, আগুন জ্বালিয়ে তারা চারপাশে গোল হয়ে গল্প শেয়ার করত। There we see them gathering eagerly about the storyteller. Even in the halls of our Saxon ancestors, the scop and the tale bringer were ever most welcome guest. আমরা আরেকটু যদি সামনে যাই, the novel must in some degree satisfy this instinct or fail of appreciation. নভেলের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো যদি ফুলফিল না হয়, তাহলে শুধুমাত্র বড় একটা গল্প বইয়ের মতো করে বাঁধাই করা হলো, সেটা কিন্তু যথেষ্ট না।
200 পেজ হার্ড বাইন্ড করে যদি বাঁধাই করে দেওয়া হয় এটা যে নভেল তা কিন্তু না। সব বড় গল্প কিন্তু আমরা নভেল হিসেবে সম্মান দিতে পারি না। The second question which we ask concerning a work of fiction, how far does the element of imagination enter into it? কতখানি কল্পনা শক্তির কতটুকু ব্যবহার আমরা পাচ্ছি? Without imagination, how should we evaluate a text? For upon the element of imagination depends largely our classification of works of fiction into novels, romances, and mere adventure stories. ভালো করে খেয়াল করেন, এই পার্টটা আমি হাইলাইট করছি। For upon the element of imagination, এই যে কল্পনার যে উপাদান, এটার উপর ভিত্তি করে our classification of works of fiction, আমাদের এই লেখাগুলো 3 ভাগে আমরা ভাগ করি: novels, romances, and mere adventures. এটারই একটু পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন নভেলের, এটা আপনারা দেখে নেবেন এখান থেকে। নভেলের সংজ্ঞা আরেকটা জায়গায় আপনারা ভালো পাবেন, সেটা হচ্ছে দ্য ডিকশনারি অফ লিটারি টার্মস। এটা আপনারা ক্যাথলিন মর্নারেরটাও ব্যবহার করতে পারেন, কার্ডনেরটাও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে কার্ডনের যে ডিকশনারি অফ লিটারি টার্মস, এটা আমি পিডিএফটা আপনাদের শেয়ার করে দিতে পারি। ওকে, আমরা তাড়াতাড়ি শেষ করে দিই। ফার্স্ট ইংলিশ নভেলিস্ট কারা? The life and work of Daniel Defoe. ড্যানিয়েল ডেফো তার কাজগুলো আমরা সবাই পড়েছি। রবিনসন ক্রুসো, আশা করি এটা আপনাদের সবার পড়া না থাকলে অবশ্যই পড়ে নেবেন, খুবই জরুরি। একজন লিটারেচারের স্টুডেন্ট হওয়া মানে এই বইটা অবশ্যই পড়তে হবে, মাস্ট রিড। ড্যানিয়েল ডেফো, তার রবিনসন ক্রুসো। ড্যানিয়েল ডেফো, হু ইজ হার্ডলি টু বি কল্ড এ নভেলিস্ট। এটা ড্যানিয়েল ডেফোকে অনেকেই নভেলিস্ট বলতে চান না। ড্যানিয়েল ডেফোর যে রবিনসন ক্রুসো, এটাকে অনেকেই নভেল বলতে সন্তুষ্ট না। ওনার রবিনসন ক্রুসোকে বেশিরভাগই বলবে অ্যাডভেঞ্চার টেল। দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন অ্যাডভেঞ্চার টেল অ্যান্ড নভেল, এটা আপনারা দেখে নেবেন। নভেলের ডেফিনেশনটা আপনারা অবশ্যই স্টাডি করবেন নিজে নিজে। বাট হুম উই প্লেসড অ্যামাং পায়োনিয়ার্স, কিন্তু ড্যানিয়েল ডেফো উনি যদি নভেলিস্ট নাও হন, উনি যদি ঔপন্যাসিক নাও হন, উনি একজন পায়োনিয়ার্স, উনি একজন পথপ্রদর্শক, উনি একজন আদি ঔপন্যাসিক আমরা বলতে পারি। ড্যানিয়েল ডিফো ইন্সপায়ার্ড দ্য লেটার নভেলিস্ট। এরপর আমরা কাদেরকে পাচ্ছি? সাকসেসফুল নভেলিস্ট স্যামুয়েল রিচার্ডসন। স্যামুয়েল রিচার্ডসনকে বলা হয় দ্য অ্যাকচুয়াল রিয়েল ফার্স্ট নভেলিস্ট। স্যামুয়েল রিচার্ডসন, তাকে বলা হয় দ্য ফার্স্ট সাকসেসফুল নভেলিস্ট ইন ইংলিশ লিটারেচার। প্রথম ঔপন্যাসিক, ফার্স্ট নভেলিস্ট স্যামুয়েল রিচার্ডসন। তার প্রথম উপন্যাসটা কি আপনারা দেখে নেবেন, এটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। দেখা যায় এটা অনেক সময় বিভিন্ন চাকরির ইন্টারভিউতে জিজ্ঞেস করে, তারপর ওই পরীক্ষাগুলো বিসিএস পরীক্ষা হয়, চাকরির পরীক্ষা হয়, সেখানেও দেখবেন স্যামুয়েল রিচার্ডসন সম্পর্কে অন্তত একটা এমসিকিউ কোয়েশ্চেন থাকে। আপনারা দেখে নেবেন স্যামুয়েল রিচার্ডসন, তাকে বলা হয় প্রথম ঔপন্যাসিক। তাহলে তার লেখা প্রথম উপন্যাসটাই হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস, দ্য ফার্স্ট নভেল। জানতে ইচ্ছা করে না? তাহলে ইংরেজি সাহিত্যের প্রথম নভেল কোনটা? উইলিয়াম জেলং বইতে আছে, খুঁজে নেবেন। হেনরি ফিল্ডিং এর টম জোন্স, এটা আপনাদের আছে, টেক্সট আছে, এটা আপনারা দেখে নেবেন। হেনরি ফিল্ডিং, অ্যানাদার সাকসেসফুল নভেলিস্ট। স্যামুয়েল রিচার্ডসনের পরপরই হেনরি ফিল্ডিং, তার সমসাময়িক টোবায়াস স্মলেট, লরেন্স স্টার্ন, এরা চারজনই সাকসেসফুল নভেলিস্ট। ড্যানিয়েল ডিফো দ্বারা এরা ইন্সপায়ার্ড। এই হচ্ছে আমাদের রিভিশনটা। এই রিভিশনটা আমাদের কাজে লাগবে। আমরা যখন রোমান্টিক পিরিয়ডের ব্রড কোয়েশ্চেনটা তৈরি করব, তখন
এই রিভিশনটা আমাদের কাজে লাগবে, কারণ আমাদের ব্রড কোয়েশ্চেনটা শুধুমাত্র রোমান্টিক পিরিয়ডের উপরে হবে না, বরং হবে 18th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার অ্যান্ড রোমান্টিক লিটারেচার, এই দুইয়ের মধ্যে তুলনামূলক আলোচনা, কম্প্যারেটিভ ডিসকাশন। আর নেক্সট ক্লাসে আমরা যখন রোমান্টিক পিরিয়ড নিয়ে ডিটেইলসে ইনডেপথে আলোচনা করব, তখন দেখবেন এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কথা বারবার আসবে। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের বৈশিষ্ট্য, কবিতা, উপন্যাস, এগুলো সব আমরা বারবার নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। আপনাদের এখন আপনাদের যদি সাধারণ কোনো কোয়েশ্চেন থাকে, হাতে অবশ্য বেশি সময় নাই, দুই একটা কোয়েশ্চেনের হয়তো স্যার অ্যান্সার দিতে পারবো, প্লিজ। একটা কথা বলতাম। জি বলেন। স্যার একটা কথা বলতাম। স্যার এই সেমিস্টারে কি কি বই লাগবে একটু স্যার যদি আমাদেরকে বুক লিস্টটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো স্যার। বুক লিস্ট আমি তো কি দেয়া কি আছে আসবে? তো, কোর্স আউটলাইনে সবার শেষে বুক লিস্ট দেয়া আছে। আর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো খেয়াল করেন নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়ান। আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবেন কাইন্ডলি, এটা রেকর্ড থাকবে, আপনারা চ্যাট বক্সে এখানে দিয়ে দেন। আচ্ছা, যে বইটা কিনতে হবে সেই বইটার ছবি অলরেডি আপনাদের এখানে শেয়ার করা আছে, উইলিয়াম জে লং, সবুজ বইটা, আশা করি দেখেছেন। ওকে, আপনারা গুগল ক্লাসরুমে যখন যাবেন, গুগল ক্লাসরুমে যাওয়ার পর ফর এক্সাম্পল আপনারা এরকম একটা, সরি এটা না, গুগল ক্লাসরুমে যখন আপনারা যাবেন তখন এটা আপনাদের সবার আগে চোখে আসবে, এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 2 স্ট্রিম, তারপর ক্লাস ওয়ার্কে ক্লিক করলে দেখবেন আমাদের সব ম্যাটেরিয়াল এখানে গুছিয়ে দেয়া আছে। এই যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখেন লেখা আছে কোর্স আউটলাইন অ্যান্ড টেক্সট, এটাতে আপনারা ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন এখানে সবগুলো বইয়ের পিডিএফ গোছানো দেয়া আছে। এই যে এমিলি লিগুই বইটা ফুল বুক দেওয়া আছে, এটা হচ্ছে কোর্স আউটলাইন। উইলিয়াম জে লং এর বইটার পিডিএফ দেয়া আছে। আই ফর ইভান্স এটা দেয়া আছে। আপনারা চাইলে এই তিনটা বই কিনে ফেলতে পারেন। তিনটা বই না কিনলেও আপাতত এই উইলিয়াম জে লং এর বইটা, এটা আপনাদের কালেকশনে থাকাটা জরুরি, এটা আপনাদের খুব কাজে লাগবে, উপকার হবে। এই তিনটা আমাদের মিডের জন্য, এই যে এমিলি লিগুই শর্ট হিস্টরি, উইলিয়াম জে লং, আই ফর ইভান্স, এই তিনটা বই আমাদের মিডের জন্য। আর মিডের পরে আমাদের লাগবে হচ্ছে এই হ্যান্ডআউট গুলো যেগুলো পরে দেওয়া আছে, শিরিন আফরোজ তার আর্টিকেল, এমার রেজাই, নাসরুল্লাহ মামরুল, এম এইচ আব্রামস, এই চারটা পড়বো আমরা মিডের পরে ফাইনালের জন্য। আপাতত আপনারা একটাই বই কিনেন, উইলিয়াম জে লং এর বইটা কিনতে পারেন। আর যদি ইচ্ছা হয় তাহলে আই ফর ইভান্সটা কিনে রাখতে পারেন। আই ফর ইভান্স, IFOR, আই ফর ইভান্স। আর আজকের আমাদের লেকচার রিভিশনটা এই যে অগাস্টান নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এখানে এই যে হ্যান্ডআউট গুলো দেয়া আছে, লেকচার রিভিশন উইলিয়াম জে লং এর বইটাও দেয়া আছে। আপনারা গুগল ক্লাসরুমে ঢুকলেই পেয়ে যাবেন, কষ্ট করে দৌড়াদৌড়ি করতে হবে না, সবকিছু এখানে গোছানো থাকবে। প্রতিটা লেকচারের হ্যান্ডআউট, নোটস সবকিছু এখানে গোছানো থাকবে, আপনারা আসলেই পেয়ে যাবেন। আরো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন থাকলে ডিসকাস করতে পারেন। জি স্যার স্যার আলেকজান্ডার পোপ কয়েকটা রাইটারের স্যার মেবি কপি করতো, কয়েকটা রাইটারের লেখা উনি অনুসরণ করতো,
দুইটা রাইটারের নাম কি স্যার? মেবি আবার দুইজন বলবেন, ছিল। মাঝখানে ব্রেক। ওনার স্যার আলেকজান্ডার পোপ কয়েকটা রাইটারের নকল করতো বা কপি করতো, মেবি তাদের লেখা স্টাইল কপি করতো। যেরকম ওনার একটা বই আছে ইলিয়াড অ্যান্ড অডিসি, এটাই মেবি স্যার। হোমার রাইটার দুইজন কে হোমার স্যার? হোমারের লেখা ইলিয়াড এন্ড অডিসি। এই হোমারকে অনুকরণ করেছেন হচ্ছে ভার্জিল, করে ইনিয়াড। পরবর্তীতে এদের ইনফ্লুয়েন্স আমরা জন ড্রাইডেনের মধ্যে পাবেন। জন ড্রাইডেন হচ্ছে এই আলেকজান্ডার পোপের গুরু। জন ড্রাইডেন ইনফ্লুয়েন্স করেছেন হচ্ছে আলেকজান্ডার পোপকে। থ্যাংক ইউ স্যার। এটা 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 হচ্ছে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে উইলিয়াম জে লং এর বইটা আছে না, এই বইটা খুব ভালো। এটা যদি আপনারা একটু সময় নিয়ে পড়েন, ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, আর আপনাদের হবে, বুঝতে সুবিধা হবে। এই যে বইটা উইলিয়াম জে লং, বইটা দেয়া আছে খুব সুন্দর করে, আপনাকে কষ্ট করে ওয়েবসাইট ঘাঁটতে হবে না, এখানে সব দেয়া আছে। আর ইনফরমেশন গুলো রিলায়েবল, এখানকার ইনফরমেশন গুলো রিলায়েবল। আপনি যখন বইটা কিনবেন তখন ওই বইয়ের পেজ নাম্বার হয়তো মিলবে না, তবে বইয়ের কোয়ালিটির থেকে এই পিডিএফ কোয়ালিটিটা উন্নত মানের। এখানে লেখাগুলো বড় বড়, পড়তে সুবিধা হয়, আপনি তো সাইজ আরো বড় করতে পারবেন। ঠিক আছে, এই পর্যন্তই আজকে থাকি, আজকে সময় শেষ, আজকের সময় নাই। যদি কোনো প্রবলেম থাকে, কনফিউশন থাকে, অবশ্যই জানাবেন। গুগল ক্লাসরুমটা বেশি ইউজ করবেন, গুগল ক্লাসরুমে সেফ থাকে, ট্র্যাক করতে সুবিধা, মেসেঞ্জারে অনেক সময় হারিয়ে যায়। আর অবশ্যই যদি কোনো প্রবলেম, আসসালামু আলাইকুম স্যার। সবাইকে ক্লাস করার জন্য রিকোয়েস্ট করবেন। রেকর্ডিংটা এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেব। আর সব বইয়ের পিডিএফ অ্যাভেলেবল আছে, আপনারা কাইন্ডলি নিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।